আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। (237) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া এবং বগুড়া ৬-এর প্রার্থী তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত একমত হতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান। ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে জানালেন আইন উপদেষ্টা। আগামী নির্বাচন সংকটময় পরিস্থিতিতে থাকা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, সিইসির আশা। সুষ্ঠু নির্বাচনে দলগুলোর সহযোগিতা কামনা। মেট্রো রেলের বেয়ারিং প্যাড নয়, নকশা ও ব্যবস্থাপনায় ত্রুটি বলছে কর্তৃপক্ষ। অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। এবং বিপুল সম্ভাবনার পরও চামড়া শিল্পে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি মনে করেন বিশেষজ্ঞরা। পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য থেকে উৎপাদিত পণ্যে সমৃদ্ধির সম্ভাবনা। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বাগেরহাটের দুবলা চরে রাস উৎসবের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণার সময় দলের মহাসচিব বলেছেন, প্রয়োজনে শরিক দলের সঙ্গে আলোচনা এবং দলীয় সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে। আপাতত এটি অ্যাপ্রোপ্রিয়েট তালিকা বলে জানিয়েছেন তিনি। গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম এবং লড়াই করেছি। আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি। দিনাজপুর 2 মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব কথা বলছিলেন। যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। একমত হতে দলগুলো ব্যর্থ হলে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা রাজনৈতিক মিত্রগুলোর একটি বিষয়ে একমত না হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। আরও জানাচ্ছেন মুস্তাফা মল্লিক। রাজধানীতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ঐক্যমত্য কমিশন প্রণীত জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে দীর্ঘ সময় ধরে চলে আলোচনা।
সভায় সংস্কার নিয়ে একাধিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জানানো হয়, প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে সভায় আলোচনা হয়েছে। কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার বিষয়েও উঠে আসে আলোচনায়। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। আইন উপদেষ্টা বলেন, সরকার আশা করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলো দ্রুত সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো এক করবে। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, দেশ এখন সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ধারণ করবে আগামী নির্বাচন। আনসার বাহিনীর নির্বাচনী নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে তিনি বলেন, ভোটের দায়িত্বে নিযুক্তদের ওপর গণতান্ত্রিক বাংলাদেশের গতিপথ নির্ভর করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, প্রতিরোধে তৎপর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষিত কুইক রেসপন্স টিম। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এভাবেই চলছে মহড়া। নির্বাচন উপলক্ষে চতুর্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ শেষে রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নের মহড়া পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সমাপনী আয়োজনে অংশ নেয়া সদস্যদের দেওয়া হয় সার্টিফিকেট। ডিজিটাল সমন্বয়ের মাধ্যমে পূর্বের চেয়ে এই বছরে নির্বাচনী যে কার্যক্রম অনেক সুন্দরভাবে করা সম্ভব হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন দপ্তরের প্রায় 10 লাখ জনবল দায়িত্ব পালন করবে। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। সিইসি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা বাংলাদেশি এবং প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন। যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, আর ওনারাই তো মেজর প্লেয়ার, সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব না। নির্বাচন ঘিরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার হতে পারে উল্লেখ করে যাচাই বাছাই ছাড়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার আহ্বান জানান সিইসি। তথ্য যাচাই বাছাইয়ে সেল খুলছে নির্বাচন কমিশন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে একমত হতে উপদেষ্টা পরিষদের আহ্বানকে স্বাগত জানিয়েছে আন্দোলনরত আট ইসলামী দল। রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট হলে নির্বাচন সুষ্ঠু হবে না। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5 দফা দাবি আদায়ে 6ই নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং 11ই নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলগুলো। দেখুন তাফিমুল ইসলামের রিপোর্টটি।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নতুন কর্মসূচি নিয়ে 1 ঘন্টারও বেশি সময় বৈঠক করে জামায়াতে ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দল পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। আবার বলছি, জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে। আর সংশোধিত যে আরপিও, সেই সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে। আগামী 6 নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল 11টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। আমরা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো চাইলে জামায়াত ও সমমনা দলগুলো আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। আমরা এখন দেখতে চাই মেইন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির বলেন, একই দিন গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়ন হুমকির মুখে পড়বে। জুলাই সনদ ভিত্তি পাওয়ার জন্য যে হানা ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয়, তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না। এই ধরনের সংজ্ঞা কিন্তু আমাদের রয়েছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে জোট নয় আসন সমঝোতা হবে বলে জানিয়েছে দলগুলো। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে তিনি নির্বাচনে লড়বেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া 6 আসনে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসন, কক্সবাজার 1 আসন থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম 10 আমির খসরু মাহমুদ চৌধুরী, লুৎফুজ্জামান বাবরকে নেত্রকোনা 4, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে কুমিল্লা 1, ঢাকা 8 থেকে মির্জা আব্বাস এবং ঢাকা 16 আসন থেকে আমিনুল হককে সংসদ নির্বাচনে প্রার্থী করা হয়েছে। প্রিয় দর্শক, এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী মানুষ, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে। প্রিয় দর্শক, আজ জানাবো কি চাইছেন মানিকগঞ্জের ভোটাররা। একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক, আমরা যাতে নিরপেক্ষভাবে ভোট দিতে পারি, সুষ্ঠু এবং ভালো প্রার্থী, জ্ঞানী প্রার্থী, পার্লামেন্টের যেটা হওয়া উচিত সেই জ্ঞানী প্রার্থীকে আমরা ভোট দিতে চাই। আমার পছন্দের প্রার্থী হবে সেই প্রার্থী যে প্রার্থী ব্যক্তিগতভাবে মনে থেকে বিশ্বাস করেন যে দেশে গণতান্ত্রিক একটা পরিবেশ থাকুক, গণতান্ত্রিক চর্চা সমাজে, রাজনীতিতে থাকে। যারাই প্রার্থী হবেন তারা যেন বাংলাদেশের পক্ষের হন এবং হচ্ছে সেই জুলাই আন্দোলনে বিশেষ করে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আন্দোলনে এবং আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন, আমরা চাবো যে এই আন্দোলনে তাদেরকে আমরা ভোটটা দিই। আমাদের যে দাবিগুলো যারা বাস্তবায়ন করবে, সে আমাদের জুলাই যোদ্ধাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা বা গণঅভ্যুত্থানে যে চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে, তাদেরকে আমরা ভোট দিই। কোনো দল চাই না, আমরা কোনো চাই না, আমরা যোগ্য ব্যক্তি সংসদে যাবে, সংসদে জনগণের কথা বলবে, দেশের কথা বলবে, কোনো দলের কথা বলবে না। দেশের টাকা যে পাচার করবে না, দেশের জন্য যে উন্নয়ন করবে, আমি তাকেই ভোট দেবো, কোনো দলের পক্ষ নিব না। দেশের এলাকায় দুর্নীতি উনি করবো তারা আমরা চাই না। আমরা চাই দেশের ভবিষ্যতের জন্য যারা এগিয়েব, জনগণের জন্য যারা এগিয়েব, কোনো জনগণের ভালো মন্দ দেখবো। সরকার জনগণকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে সেটা আর রাখে না। আমরা এমন প্রার্থীকেই এবার চাই, এমন প্রার্থীকেই আমি ভোট দেব যে আমার কথা শুনবে, সাধারণ মানুষের কথা শুনবে। আমি একজন নারী হিসেবে চাই যে এমন লোকে ভোট দিব যিনি হচ্ছে নারীদের কথা বিবেচনা করবেন, নারীদের সমান অধিকার আমরা পাই না। আমাদেরকে সব সময় দেখাশোনা রাখবো এবং তার কাছে আমরা কোনো কথা জানাইতে পারবো, সুযোগ সুবিধা জানাইতে পারবো, আমরা সেই ধরনের ব্যক্তিকে আমরা
ভোট দিতে চাই। আমরা একটা নারী, আমাদের দেশে চলাফেরার জন্য আমরা একটা স্বাধীনতা চাচ্ছি, যেখানে আমরা সুস্থ স্বাভাবিক মতো চলতে পারি, আমাদের সন্তান যেহেতু ভালোভাবে চলতে ফিরতে পারে, তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আমরা এমন একটা প্রার্থী চাচ্ছি আগামীতে। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। মেট্রো রেলের যে বেয়ারিং প্যাড পড়ে আবুল কালামের মৃত্যু হয়েছে তাতে ত্রুটি ছিল না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মেট্রো রেলের নকশা ও ব্যবস্থাপনা ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত শেষে অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, দেখুন লাইলা নওশিনের রিপোর্টটি। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে শরীয়তপুরের আবুল কালামের মৃত্যুর পর থেকে মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এত অর্থ ব্যয় করে মেট্রো রেল নির্মাণের পর তার রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রপাতির মান নিয়ে সমালোচনা হচ্ছে। এ অবস্থায় সংবাদ সম্মেলনে পরিস্থিতি ব্যাখ্যা করেন মেট্রো রেলের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। দোষ কিন্তু বিয়ারিং এর না, বিয়ারিং যে লাগাইছে, যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা, ওইগুলি আমাদের দেখতে হবে। 50 বছরের বিয়ারিং লাইফ সাইকেল দিছে, আমি 1 বছর হয়নি, আমার ডিএনপি শেষ হয়নি এখনো আমি এটা নিয়ে দুশ্চিন্তা ঘুমাবো না? এটা কি হতে পারে? গত বছরের সেপ্টেম্বরে একই স্থানে দুর্ঘটনার পর সাম্প্রতিক ঘটনাটির দায়ভার কার, এমন প্রশ্নের জবাব দেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। চলতেছে ইনভেস্টিগেশন, কারা দায়ী, উই শুড ব্রিং দ্যাম ইনটু দ্য জাস্টিস। যারা আগে কাজ বুঝে নিছে এবং প্রপারলি বুঝা নিচ্ছে এবং বুঝা দেয় নাই আমাদেরকে, তাদেরকে জাস্টিসে আনতে হবে, কারণ এটা আমার ট্যাক্স পেয়ারের মানি, এটা আমার পয়সা না, আপনার পয়সা না। মেট্রো রেলের বাকি নেটওয়ার্ক সম্পন্ন করার জন্য স্মার্ট ফাইন্যান্সিং এর উপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। মেট্রো আমাদের করতে হবে, আমাদের শুধু একটা কাজই করতে চাচ্ছে গভর্নমেন্ট, সেটা হলো যে আমরা স্মার্ট ফাইন্যান্সিং খুঁজতেছি। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন রিটকারী বদিউল আলম মজুমদার। এতে ৫৫ সংশোধনী পুরোটা বাতিল চাওয়া হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। এ সময় আগামী নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতেই হবে, তবে কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর আনা প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগের বিষয়ে তিনি জানান, সত্য একদিন বেরিয়ে আসবে। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেছেন, জাতীয় নির্বাচনে আগে গণভোট গ্রহণযোগ্য নয়। জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ সরকার জারি করতে পারে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। আমি বলবো এর উত্তরে, ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাশ করতে পারেন। অ্যাডভোকেট শাহদিন মালিক কথা বলছিলেন। ফিক্সড টেলিফোন সার্ভিস প্রোভাইডারদের জন্য প্রস্তাবিত নীতিমালা ইন্টারনেটের খরচ প্রায় 20% বেড়ে যাবে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। দেশ জুড়ে ডিজিটাল শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বলেছে, টেলিযোগাযোগ ব্যবস্থাপনায় সরকার ভুল পথে এগিয়ে যাচ্ছে। সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ চেয়েছে দলটি। আরও জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারদের জন্য বিটিআরসি যে খসড়া নীতিমালা প্রকাশ করেছে তা নিয়ে আপত্তি তুলে ধরতে গণমাধ্যমের সামনে ইন্টারনেট সেবাদাতারা। আইএসপিএবি বলছে, ইন্টারনেটের জন্য তাদের গ্রাহকরা যে টাকা খরচ করছে এখন তার 21% যাচ্ছে সরকারের তহবিলে। প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন হলে তা 40% ছাড়াবে। এতে শহর গ্রামে বৈষম্য বাড়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ পুরো ডিজিটাল ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হবে বলছে সংগঠনটি। সরকার এখন নতুন করে বলছেন ইন্টারনেটের মূল্য কমাবে, বৈষম্য দূর করবে, ইন্টারনেটকে পানির দরে নিয়ে আসবে। তার প্রতিফলন ওনাদের গাইডলাইনে এসেছে। এক্সিস্টিংয়ের সাথে যদি আমরা এটা পার্থক্য করি, আপনি দেখবেন যে 18 থেকে 20% ইন্টারনেটের মূল্য বৃদ্ধি পাবে। ডিজিটালি বাংলাদেশকে পিছিয়ে রেখে আপনি দেশের ডেভেলপমেন্ট করতে পারবেন না। ইন্টারনেট সেবাদাতাদের অভিযোগ, সরকার স্টারলিংক ও মোবাইল অপারেটরদের অযৌক্তিক সুবিধা দিয়ে অসম প্রতিযোগিতা তৈরি করছে। আমরা দেশীয় উদ্যোক্তা, আমরা বাংলাদেশি ব্যবসা করব 25 লক্ষ টাকা অ্যাকুইজিশন ফি দিয়ে, স্টারলিংক এসে অ্যাকুইজিশন ফি থাকবে 12 লক্ষ টাকা। স্টারলিংকে
এত ফ্যাসিলিটেট করার কারণটা কি? আইএসপিএবি বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা সরকার বৈষম্য তৈরি করে দেশীয় বিনিয়োগকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আমি ডিরেক্ট এটা বলবো না যে আমরা ইন্টারনেট বন্ধ করব, কিন্তু ওনাদের পলিসি ডিজিটাল শাটডাউনের দিকে এগিয়ে নিয়ে যাবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আজ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস। ১৯৭৫ সালে ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী, কামরুজ্জামানকে হত্যা করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল রশিদ। ৭৫-এর ১৫ই আগস্টের অল্প কদিন পর গ্রেফতার করা হয় জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মোহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে। তাদের রাখা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। টালমাটাল এবং উত্তেজনাকর এক পরিস্থিতিতে ৩ নভেম্বর মধ্যরাতে কারাগারের সামনে একটি পিকআপে করে আসে কয়েকজন সেনা সদস্য। সে সময়ের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ ফোন করে নির্দেশ দেন সেনা সদস্যরা যা করতে চায় তাদের যেন তা করতে দেওয়া হয়। রাত ৩টার পর তখনকার জেলার আমিনুর রহমানের কাছে জাতীয় ৪ নেতাকে একত্রিত করার নির্দেশ আসে। সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমদ যে সেলে ছিলেন সে কক্ষে মনসুর আলী এবং কামারুজ্জামানকে নিয়ে আসা হয়। এরপর সেখানেই গুলি করে হত্যা করা হয় জাতীয় ৪ নেতাকে। হত্যাকাণ্ডের পরদিন ৪ নভেম্বর লালবাগ থানায় নিয়মিত মামলা হয়। ২৯ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর রায় দেন নিম্ন আদালত। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। যুগের পর যুগ ভয়াবহ দূষণ ও রোগ জীবাণু ছড়ানোর সমার্থক হয়ে উঠেছে চামড়া শিল্প। বিপুল সম্ভাবনার বিপরীতেও আসেনি কাঙ্ক্ষিত সামাজিক অর্থনৈতিক সাফল্য। গলার কাটা হয়ে ওঠা বর্জ্যই এখন হয়ে উঠেছে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের খাত। চামড়ার ক্রোম শেভিং ডাস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন যেমন উৎপাদন হচ্ছে, তেমনি কাঁচা চামড়ার টুকরো থেকে তৈরি হচ্ছে গ্লু, জিলেটিন এবং ক্যাপসুল কাভার। সমৃদ্ধির বার্তা দিচ্ছে এসব উপজাত পণ্য। প্রিয় দর্শক, আব্দুল করিমের ভিডিও চিত্র নিয়ে দেখুন মোশাদ রনি রিপোর্টে। যাত্রার ৮ যুগ পেরিয়ে চামড়া শিল্প আর্থসামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার বিপরীতে বাড়িয়েছে দূষণ। মানসম্মত কাঁচামাল থাকার পরও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চামড়ার আন্তর্জাতিক বাজার যেমন হারিয়েছে, তেমনি মাটি, পানি, বায়ু দূষণের পাশাপাশি ছড়িয়েছে নানা সংক্রামক রোগ। অনিয়ন্ত্রিত দূষণে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে বিপন্ন বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী। দূষণ রোধে বছরের পর বছর নানা উদ্যোগ, সচেতনতার বার্তা, এমনকি আইনি পদক্ষেপেও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো দেশে বর্জ্য থেকে নানা উপজাত তৈরির কর্মযজ্ঞে এসেছে আলোর দিশা। দূষণের বিপরীতে বর্জ্য থেকে উৎপাদিত জেলেটিন, শিল্প প্রোটিন পাউডার সহ নানা উপজাত পণ্যে দূষণ রোধের পাশাপাশি তৈরি হয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের পথ। পরিবেশ বান্ধব উপায়ে কঠিন বর্জ্য কাজে লাগিয়ে উৎপাদিত উপজাত দিচ্ছে সমৃদ্ধির হাতছানি। বেসিক চামড়া শিল্পনগরীতে যে সলিড ওয়েস্টটা আগে যেটা ডাম্পিং থাকতো, যেটা পরিবেশের জন্য যথেষ্ট একটা ক্ষতিকর ছিল এবং তাদের ম্যানেজমেন্টেরও একটা হিউজ বেগ পেতে হতো। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতিষ্ঠান এটাতে শুরু করার কারণে চামড়া শিল্পনগরীর যে সলিড ওয়েস্টেজটা এখানে সব চলে আসতেছে। 4টা দেশে এই প্রোডাক্টটা এক্সপোর্ট করবে। জিলেটিন যেটা উৎপাদন হবে সেটা জিলেটিন রাইস ফর্মে থাকবে, আর একটা পাউডার ফর্মে থাকবে। পাউডার ফর্মটা মানে মেকআপের, মানে মেয়েদের মেকআপের কাজে এবং এমনিও খাওয়া যাবে। যে ক্যাপসুল উৎপাদন হবে, ক্যাপসুল কভার, যেটা আমাদের সমস্ত ফার্মাসিউটিক্যালসরা বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসে, সেটা এখানে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট উৎপাদন হওয়ার কারণে আমাদের দেশে অনেকটা চাহিদাপূর্ণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্যোগে প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ যেমন হচ্ছে, তেমনি বাস্তবায়িত হচ্ছে আলোচিত বৃত্তাকার অর্থনীতির ধারণা। এই কাজটা আমরা টুকরা প্রায় 16,000 মেট্রিক টনের মতো আপনার বছরে জেনারেট হয় এবং এটা পুরোটাই কিন্তু এখন ব্যবহার উপযোগী হয়ে যাবে। তার মানে
আমার এখানে প্রায় 85,000 মেট্রিক টনের মতো সলিড ওয়েস্ট যেটা জেনারেট হচ্ছে ট্যানারি শিল্প থেকে, তার মধ্যে প্রায় 30% মতো এখন ব্যবহার উপযোগী আমরা করে ফেলতে পেরেছি। সবার টিম ওয়ার্কে আমরা বাংলাদেশে এই সর্বপ্রথম এই ধরনের একটা প্রজেক্টে আমরা পাইলট প্রোডাকশন করতে আমরা পারছি। এটা আমাদের বলবো একটা মাইল ফলক। পরিবেশগত বৈশ্বিক নীতিমালা মেনে বর্জ্য ব্যবস্থাপনা ও উপজাত তৈরি জারি থাকলে লেদার ওয়ার্কিং গ্রুপ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সনদ পাবে দেশের চামড়া শিল্প। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভূমিকম্পে 20 জনের মৃত্যু, আহত 500-র বেশি। রাজধানী কাবুল সহ বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পে এখন পর্যন্ত 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তালেবান স্বাস্থ্য মন্ত্রণালয়। 530 জনের বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হয়েছে। ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। গ্লোবাল ব্র্যান্ডসের প্রেসিডেন্ট এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক ডক্টর মতিন রহমান ও অভিনেতা আজিজুল হাকিম। আরও বক্তৃতা করেন শাহরিয়ার স্বপন। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পান অভিনেতা আজাদ আবুল কালাম, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, তনজিন তিশা, তমা মির্জা, রুনা খান, ভাবনা, নবিলা, বরিশা হক, চ্যানেল আইয়ের এজিএম অনন্যা রুমা ও উপস্থাপক সামান্তা ইসলাম রিমো। জমকালো এই আয়োজনে সঙ্গীত, নৃত্য ও ফ্যাশন শো পরিবেশন করা হয়। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। দুবলাচরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব এবং পুণ্য স্নান। 3 দিনের উৎসবে কোনো পর্যটক যাওয়ার অনুমতি পাচ্ছেন না। বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার রোধ ও প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে এমন পদক্ষেপ আয়োজকদের। রাস পূজা নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুজের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এনামুল হক খান। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন রণজিৎ ঘোষ। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আজাদ আহমেদ, অভি রায় ও ইকবাল হোসেন চৌধুরী। কোষাধ্যক্ষ অমিত ঘোষ এবং পরিচালক নির্বাচিত হয়েছেন 29 জন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় 35 জনের কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন পরিচালনা পর্ষদের মেয়াদ হবে 2 বছর। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবো। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেলের সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনের প্রার্থী বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো প্রার্থী হবেন তারেক রহমান। 300-র মধ্যে 237 আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা।
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত একমত হতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান, ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে, জানালেন আইন উপদেষ্টা। আগামী নির্বাচন সংকটময় পরিস্থিতিতে থাকা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সিইসির আশা, সুষ্ঠু নির্বাচনে দলগুলোর সহযোগিতা কামনা। মেট্রো রেলের বেয়ারিং প্যাড নয়, নকশা ও ব্যবস্থাপনায় ত্রুটি, বলছে কর্তৃপক্ষ। অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা। এবং বিপুল সম্ভাবনার পরও চামড়া শিল্পে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি মনে করেন বিশেষজ্ঞরা। পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য থেকে উৎপাদিত পণ্যে সমৃদ্ধির সম্ভাবনা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।